যেই তুই পাখা চালাবি তক্ষুনি মরবি। আর যদি আগে জানতাম না যে সতীন এত জ্বালান জ্বালায়, তাহলে তোকে আমি ঢুকতেই দিতাম না। তোমার ভয় পাওয়ার কোনো দরকার নেই। তোমার কিচ্ছু হবে না, সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। প্লিজ ছাড়ো না, এখন এরকম করো না। যদি কিছু হয়ে যায় তো। আরে না, ভয় পাওয়ার কোনো দরকার নেই। আমাকে ভরসা করো তো তুমি। কিচ্ছু হবে না তোমার। প্লিজ। আদিল, আমি মরে যাব। এটা তো খুবই সাধারণ একটা ব্যাপার, তোমার কিচ্ছু হবে না। দেখো না, শোনো আমার কথাটা শোনো। না দেখো, না আদিল, দেখো তুমি ভয় পেও না। প্লিজ। ভয় পাওয়ার কোনো দরকারই নেই। আদিল প্লিজ, আদিল, আদিল প্লিজ, আদিল প্লিজ। আমার তো কপালটাই পড়েছে তোমার মতো মেয়েকে বিয়ে করে। এই সুখ তুমি আমায় দিতেই পারবে না। মা, এই নিন আপনার চিনি ছাড়া চা আর জল খাবার। চাই না আমার তোমার তৈরি চা আর তোমার তৈরি করা জল খাবার। আমাকে আর আমার ছেলেকে একটা সামান্য খুশিও তো দিতে পারোনি। ভগবানের দোহাই এভাবে বলবেন না মা। ভালো হবে তুমি যদি এখান থেকে চলে যাও। অনেক মেয়ে পেয়ে যাবো আমার ছেলের জন্য, বুঝলে তুমি? আরে মা, কি হয়েছে? এত রাগ করছো কেন? রাগ করবো না তো কি করব? মাথায় তুলে নাচবো? আর তোর বউই বা এমন কি করেছে যে ওকে মাথায় তুলে নাচবো? একটা সামান্য খুশিও দিতে পারেনি। এতদিন হয়ে গেল নাতি নাতনির মুখ দেখলাম না। মা, মা, যখন সময় আসবে তোমাদের আশীর্বাদে সব ঠিকঠাক হয়ে যাবে। তুমি এরকম রাগারাগি করলে তোমার শরীর খারাপ করবে। মিথ্যে সান্ত্বনা তুই দিস না আমাকে। আমার তো মনে হয় ওর মধ্যেই দোষ আছে। আদৌ কখনো খুশির মুখ দেখবো তো? আর তুই শুধু মিথ্যে সান্ত্বনা দিতে থাকিস। তাহলে আমি কি করব মা? তুমি জোর করে ওই মেয়েটার সঙ্গে আমার বিয়ে দিয়েছো। আজ পর্যন্ত এই মেয়েটা আমাকে কোনো খুশি দিতে পারেনি। যদি তুমি এই মেয়েটার সঙ্গে আমার বিয়ে না দিতে, তাহলে আজকে পরিস্থিতি অন্যরকম হতো। আমি যাচ্ছি, আমাকে দোকানে যেতে হবে। নিয়ে যাও অলক্ষণী কোথাকার। নাতি নাতনির মুখ দেখাতে পারে না, জল খাবার নিয়ে এসেছে। নিয়ে যাও। শোনো, আমাকে ক্ষমা করে দাও। আমি বুঝতেই পারছি না এরকম আমাদের সাথেই কেন হচ্ছে। এতগুলো বছর আমাদের বিয়ে হয়ে গেছে,
যদি আমরা কাছাকাছি না আসি তাহলে সন্তান হবে কি করে? জানি না কেন আমার খুব ভয় করে এসব করতে। কতবার তোমাকে বুঝিয়েছি যে যে কোনো বিবাহিত দম্পতির জন্য এটা একটা সাধারণ ব্যাপার, কিন্তু তুমি বুঝতেই চাও না। শোনো না, ঠিক আছে আমি এবার চেষ্টা করব, কিন্তু প্লিজ তুমি এভাবে আমার উপর রাগ করো না। আজ রাতে আমি নিজেকে বুঝিয়ে পুরো চেষ্টা করব যাতে তুমি আর রাগ না করতে পারো। ঠিক আছে, এখন আমাকে দোকানে যেতে হবে। মা, আমি বেরোচ্ছি, সাবধানে থেকো। আল্লাহ হাফিজ বাবা। ভয় পাস না রুবি, সব ঠিক হয়ে যাবে। তোকে আজ ওকে খুশি করতেই হবে, সব ঠিক হয়ে যাবে। আরে আদিল দা, আজ তাড়াতাড়ি যাচ্ছেন? আজকে আপনার বৌদি একটু তাড়াতাড়ি ফিরতে বলেছে, তাই বেরিয়ে যাচ্ছি। ওই বাচ্চার ব্যাপারটা সমাধান হলো? হ্যাঁ, আমার চেনা জানা একজন হাকিম আছে, আপনি চাইলে বৌদিকে দেখাতে পারেন। না রশিদ ভাই, এখন তার দরকার নেই। যদি প্রয়োজন হয় আমি আপনাকে বলবো। আমি বেরিয়ে যাচ্ছি, আপনি দোকান বন্ধ করে দেবেন। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ। আরে বাহ, আমি এক্ষুনি ফ্রেশ হয়ে আসছি। দেখো রুবি, অন্যান্য দিনের মতো আজকেও যেন আবার ভয় পেয়ে যেও না তুমি। এসব তো খুব সাধারণ ব্যাপার, আর তুমি তোমার নিজের ওপরে ভরসা রাখো, সব সমস্যার সমাধান হয়ে যাবে। প্লিজ আদিল, কিছু হবে না। আদিল আমি পারবো না এসব, আমি এসব পারবো না আদিল। আদিল, বৌমা, সব ঠিক আছে তো? আদিল, সব ঠিক আছে তো? কি হয়েছে? কি ঠিকঠাক থাকার কথা বলছো? তোমার নাতি চাই, তাই তো? আজকের পর থেকে এই বাড়িতে নাতি বা ছেলে মেয়ের প্রসঙ্গই যেন না আসে। সন্তান তো দূরের কথা, আমরা আজ পর্যন্ত কাছাকাছি আসতে পারিনি। কি সর্বনাশ, এই কি বলছিস তুই? হ্যাঁ মা, ও ভয় রীতিমতো কাঁপতে থাকে আমি কাছে গেলে। বিয়ের পর থেকে আজ পর্যন্ত আমাদের মধ্যে কিচ্ছু হয়নি, তাহলে সন্তান কি মাটি থেকে বেরোবে নাকি আকাশ থেকে পড়বে? দেখুন মা, এতে আমার কোনো দোষ নেই, আমাকে ক্ষমা করে দিন। এই কি করলে তুমি? আমার ছেলের জীবনটা শেষ করে দিলি। আরে যে স্ত্রী স্বামীকে শারীরিক সুখ দিতে পারে না, সে স্ত্রী হওয়ার যোগ্যই না। মা
আমি ঠিক করে নিয়েছি। এবার আমি এমন কিছু করব যাতে আপনিও নাতি পান আর ও শারীরিক সুখ। অনেক সময় মানুষ বিভিন্ন রকমের ফোবিয়ার শিকার হন। যেমন কেউ উচ্চতায় ভয় পান, কেউ আবার লিফটে উঠতে ভয় পান, আবার কেউ কেউ সিলিংয়ে ঝুলে থাকা ফ্যানটাকে দেখেও ভয় পান। আবার কিছু মানুষ আছেন যারা জলে ভয় পান। তাদের মনে হয় যদি তারা জলের ধারে কাছেও যান হয়তো ডুবে যাবেন। আসলে এরকম কিছু হয় না। এটা শুধু সেই মানুষটার ভেতরে থাকা ভয়, যাকে মেডিকেল সায়েন্স ফোবিয়া নাম দিয়েছে। নমস্কার, আমি গিরিশ সেন। শারীরিক সম্পর্কে লিপ্ত হতে ভয় পাওয়াও এরকমই একটা রোগ, যা মেডিকেল টার্মে সেক্স ফোবিয়া বলে পরিচিত। এটা নারী অথবা পুরুষ উভয়েরই হতে পারে। সাইকিয়াট্রিস্টের কাছে কাউন্সেলিং অথবা পরামর্শের দ্বারা এটা নির্মূল হতে পারে। কিন্তু এটা দুঃখের বিষয় যে আমাদের সমাজে অনেকেই সাইকিয়াট্রিস্টের কাছে যেতে ভয় পান আর এই সমস্যার সমাধান খুঁজে পান না। এখন প্রশ্ন এটাই যে রুবি এই সমস্যার কি সমাধান করতে চাইছিল, ওর পরের পদক্ষেপ কি হবে, আর এটাও দেখার যে কি স্যাক্রিফাইস করবে ও। আপনি কি নিকা কবুল করছেন? কবুল। এখানে সই করুন। মা অর্জু, জনাব মৃত ফারুক খান সাহেবের ছেলে জনাব আদিল খান সাহেবের সঙ্গে তোমার নিকা, দেনমোহর 1 লাখ টাকার বিনিময়ে। তুমি কি এই নিকা কবুল করছো? কবুল। তুমি কি এই নিকা কবুল করছো? কবুল। তুমি কি এই নিকা কবুল করছো? কবুল। এখানে সই করে দাও। এখন থেকে তোমরা স্বামী স্ত্রী হয়ে গেলে। অভিনন্দন। তোমাকেও মা। অভিনন্দন। শুভেচ্ছা। বাবা, আপনাকেও। আপনারা আমাকে যে কথা দিয়েছিলেন তা আশা করছি পূরণ করবেন। ছোটবেলায় মাকে হারিয়েছে, অনেক আদর ভালোবাসা দিয়ে বড় করেছি। এখন আপনাদের দায়িত্বে রেখে যাচ্ছি। আপনাকে কথা দিচ্ছি, আপনার মেয়ের খেয়াল রাখবো, বোনের মতো রাখবো ওকে আমি এ বাড়িতে। মা, আমরা অনেক গরিব মানুষ। আমার মেয়ের অত্যন্ত ভাগ্য ভালো, তাই এত বড় বাড়িতে ওর বিয়ে হলো। কাঁদিস না মা, তোর তো খুশি হওয়া উচিত। আমরা সবাই সঠিক সিদ্ধান্ত নিয়েছি যে তোর বিয়েটা এই বাড়িতে দিয়েছি। তুই সুখে থাকবি এখানে মা, খুব সুখে থাকবি। আর মা, আমার দিক থেকে যদি কখনো ভুল হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করে দিস। বাবা। আচ্ছা, এবার আমি আসি, আবার দেখা হবে। খুদা হাফেজ। খুদা হাফিজ। এরপর সবকিছু তোমার হাতে। আজ থেকে আমি ওকে তোমার হাতে তুলে দিলাম। খুব সুন্দর লাগছে তোমাকে।
কি মা, আপনি তো দেখছি পুরো খাবারটাই খেলেন না। ব্যাস হয়ে গেছে। মা, সকাল 10টা তো বাজে, আমি কি ওদের খাবার জন্য ডাকবো? আরে ওরা ঘুমোচ্ছে, যখন উঠবে তখন জল খাবার দিও, আমার ছেলেকেও আর নতুন বৌমাকেও। আরে তুমি উঠে পড়েছো? জলখাবার রেডি আছে, চলো গিয়ে খেয়ে নেবে। চলো। হ্যাঁ ঠিক আছে, তুমি আরজুকেও ডেকে দাও, আমরা একসঙ্গেই খেয়ে নেব। হুম? ব্যাস ব্যাস ব্যাস। আরে বাহ, কি খাবার বানিয়েছে আরজু। আরে বাবা, প্রথমবার নতুন বৌমা খাবার বানালো, কিছু তো দে। এই নাও। আরে না না, এর কোনো প্রয়োজন নেই। আরে রেখে দাও। আরে মা, রাখ না, স্বামী কিছু দিলে না করতে নেই। ধন্যবাদ। নতুন বৌমা আসার পর থেকে বাড়িতে শুধু খুশি আর খুশি, না হলে বাড়িতে তো শুধু অশান্তিই লেগে থাকতো। দিদি, দেখো, আমিই তো তোমাদের বিয়ে দিলাম, আর আমারই অবস্থা দেখো এই বাড়িতে। আমি আমার অপমান আর সইতে পারছি না। আমাকে আদিল বলেছিল, আমিও চাই না যে তুমি এভাবে জীবন কাটাও, আমি তোমাকে খুশি দেখতে চাই। এই নাও, ওনার সঙ্গে দেখা করো, তোমার সমস্যার সমাধান হবে। দেখুন, এতে ভয় পাওয়ার কিছু হয়নি। এই ধরনের ফোবিয়া শুধু মেয়েদের মধ্যে নয়, ছেলেদের মধ্যেও দেখা যায়। আপনার একটা প্রপার কাউন্সেলিং এর দরকার, আপনি পুরোপুরি ঠিক হয়ে যাবেন। আপনার এই ভয় একদম চলে যাবে। আপনি ঠিক বলছেন তো, আমার ভয় চলে যাবে। আমি আসলে বুঝতেই পারি না কেন আমার ভয় লাগে। আদাব মা। আদাব। তোমার তো চাল চলনই বদলে গেছে, এত খুশি কিসের? মা, আমি আপনাকে খুব শিগগিরই একটা ভালো খবর দিতে চলেছি। আরে তুমি চলে এসেছো, দাও আমাকে ব্যাগটা দাও। আজ একটু দেরি হয়ে গেল আসতে। মায়ের খাওয়া হয়ে গেছে? হ্যাঁ, মা তো খাবার খেয়েছে। তুমি চলো না, আজ তোমাকে কিছু উপহার দিতে চাই। চলো না। কি উপহার? আরে তুমি আগে ঘরে চলো বলছি। আরে আরে উপহারটা কি বাবা, সেটা এসো বলবে তো। না। কিন্তু আরে চলো না। আজ কি হয়েছে তোমার?
আজ সেটাই হবে যাকে আমি সারা জীবন ভয় পেয়েছি। আজ সব ভয়কে আমি জয় করেছি। আমার তো বিশ্বাসই হচ্ছে না। আজ কিছু বলো না, কিচ্ছু বলো না। বৌমা, কি হয়েছে? এখানে দাঁড়িয়ে কেন? কিছু না মা, তাহলে যাও, গিয়ে শুয়ে পড়ো। যাচ্ছি। দেখলে, আমি বলেছিলাম না এটা তোমার একটা ভয়। সব ঠিক হয়ে যাবে। ঠিক হলো তো? কিন্তু এসব হলো কিভাবে? একজন লেডি ডক্টরের কাউন্সিলিং নিয়েছি। যাকে ছাড়ো, যাই হয়ে থাকুক খুবই ভালো হয়েছে। কিন্তু যদি এসব আরো আগে হয়েছে তো ছাড়, বাদ দাও। সত্যি কথা বলতে কি, আমাদের ফুলশয্যা আজ হলো। তোমার মনে আছে যখন প্রথমবার আমাদের ফুলশয্যা হলো না, আমি তোমাকে কোনো উপহারও দিইনি। আজকে দেব। বলো, কি চাই তোমার? দেবে তো? হ্যাঁ, নিশ্চয়ই। সত্যি? আরে কেন দেব না, চেয়ে তো দেখো। আদিল, আরজুকে তালাক দিয়ে দাও। কি? আরজুকে তালাক? এসব কি বলছো তুমি? তুমি নিজেই তোর সঙ্গে আমার নিকা করিয়েছিলে। হ্যাঁ, আর এখন তুমিই বলছো আমি ওকে তালাক দিয়ে দিই? যখন আমিই বলেছিলাম বিয়ে করতে, তো আজ আমিই বলছি যে ডিভোর্স দিয়ে দাও। তুমি কি বলছো জানো রুবি? না, আমি এরকম করতে পারবো না। ওই বেচারি মেয়েটার জীবন নষ্ট হয়ে যাবে। আমি এরকম কখনো করব না। আদিল, তোমাকে তো এটা করতেই হবে, যে কোনো মূল্যে করতে হবে। স্বার্থপর হয়ে মানুষ কতটা নিচে নামতে পারে। রুবির যখন এই বাড়িতে নিজের অধিকার বাঁচিয়ে রাখার জন্য আরজুকে প্রয়োজন ছিল, তখন ও নিজের স্বামীর সঙ্গে তার বিয়ে দিয়ে দিল। কিন্তু যখনই ওর প্রয়োজন শেষ হয়ে গেল, ও আরজুকে বাড়ি থেকে বের করে দিতে চাইল। ও এটাও ভুলে গেল যে ওর চিকিৎসায় আরজুই ওকে সাহায্য করেছিল। কিন্তু এখন ওর বাড়িতে দ্বিতীয় কোনো মহিলাকে প্রয়োজন ছিল না। কিন্তু ভুল তো এখানে রুবিই করেছিল, কারণ রুবি ওর বাড়িতে ওর সতীনকে ডেকে এনেছিল। কিন্তু এই যে কথায় আছে, একটা খাপের মধ্যে দুটো তলোয়ার থাকতে পারে না, সেরকমই একটা বাড়িতে দুই সতীন একসঙ্গে থাকতে পারে না। এখন এটাই দেখার যে রুবি আরজুকে তালাক দেওয়ানোর জন্য কত দূর পর্যন্ত যেতে পারে। আদিল দা, সব ঠিক আছে তো? আপনাকে চিন্তিত মনে হচ্ছে। কি বলবো রাশিদ ভাই, ওই পারিবারিক সমস্যা। জবে থেকে দুটো বিয়ে করেছি, একুলো গেছে ওকুলো গেছে। রোজ কিছু না কিছু টেনশন লেগেই থাকে। আমি তো আপনাকে আগেই বলেছিলাম, একটা খাপে দুটো তলোয়ার কখনোই থাকতে পারে না। আমার কথা শুনুন, আপনি একটা বউকে তালাক দিয়ে দিন। এসব আপনি কি বলছেন রাশিদ ভাই? বিয়ে আর তালাক কি ছেলে খেলা নাকি, যে যখন ইচ্ছে বিয়ে করলাম আবার তালাক দিয়ে দিলাম? এরকম হয় নাকি কখনো? আরে দিদি, তুমি এখানে? হ্যাঁ আরজু, আমার তোমার সাথে দরকারি কথা আছে। বলো না, কি হয়েছে? এসো, বসে কথা বলি। বলো না দিদি, কি হয়েছে? দেখো আরজু, আমি তোমার কোনো ক্ষতি চাই না, কিন্তু আমি ভেবে দেখেছি যে যবে থেকে আমি আদিলের বিয়ে তোমার সাথে দিয়েছি, জানি না কেন মনে হচ্ছে যে আমি খুব বড় ভুল করে ফেলেছি।
আমাদের তিনজনের জীবনই নষ্ট হয়ে যাবে। দিদি তুমি এটা কি বলছো? আমি কি কোনো ভুল করেছি নাকি? দিদি তুমি কি বলতে চাইছো? আরজু, আমি এটাই বলতে চাই যে তুমি আদিলকে তালাক দিয়ে দাও। আমার শাড়ি গয়না আর এই ধরো 2-4 লাখ টাকা আমি তোমাকে দিয়ে দেব, কিন্তু প্লিজ আমাদের জীবন থেকে চলে যাও। এই জন্য তুমি আমার নিকা করিয়েছিলে? দিদি তুমি এটা করো না। আমার আমার বাবা এটা মানতে পারবে না। না, আমি তালাক দেব না। আরজু, এত উত্তেজিত হওয়ার কিছু হয়নি, বুঝেছো? দেখো দিদি, আমি আমার বাবার কাছে যাচ্ছি আর আমি এই ব্যাপারে কোনো কথা বলতে চাই না। আল্লাহর নামে তুমিও দয়া করে আর এই বিষয়টা নিয়ে কথা বলো না। আমার সব গয়না কোথায় গেল? গয়নাগুলো কোথায় গেল? এখানেই তো রেখেছিলাম গয়নাগুলো। কোথায় গেল? রুবি, বড় বৌমা, কোথায় খুঁজবো? আরে বড় বৌমা, হ্যাঁ মা। আমার গয়নাগুলো পাচ্ছি না, তুমি জানো কোথায়? মা, তার মানে হলো চুরি হয়েছে আপনার ঘরে। চুরি? বাড়িতে চুরি কিভাবে হবে? একটা কাজ করো, আদিলকে ফোন করো। হ্যাঁ, হ্যালো। সালাম আলাইকুম মা। ওয়ালাইকুম আসসালাম। কি হয়েছে মা, তুমি এত ঘাবড়ে আছো কেন? চিন্তা করবো না তো কি করব? আমার গয়নাগুলো পাচ্ছি না, বাড়িতে কোথাও নেই। কি মা, তুমি একদম চিন্তা করো না, আমি এক্ষুনি আসছি। তাড়াতাড়ি আসিস। হ্যাঁ আসছি। মা বলছি আরজু মানে ওর বাড়ি গেছে। আচ্ছা, ওই আবার মানে বলছি যে এমনটা নয় তো যে ও তো গরিব ঘর থেকে এসেছে আর এখানকার সমস্ত জিনিস থেকে ওর মাথা খারাপ হয়ে যায়নি তো? হয়তো ওর গরিব বাবাকে সাহায্য করার জন্য এমন করেছে। যদি এরকমই হয় তো ওর ঘরটা একবার খুঁজে দেখি, যদি কিছু পাওয়া যায়। আপনি ঠিকই বলছেন মা, চলুন আমরা গিয়ে খুঁজি। এখানে তো কিছুই নেই। মা, এখানেও তো কিছুই নেই। কিছুই নেই? তাহলে আমার গয়নাগুলো গেল কোথায়? এটা তো আমার ঝুমকো। তার মানে চুরি ওই করেছে। ও একটা সাধারণ গরিব ঘরের মেয়ে বলে ওকে বিনা পণে এই বাড়িতে বিয়ে দিয়ে এনেছি, আর ও কিনা চুরি করে সব বাড়ি দিয়ে আসছে। ছাড়বো না ওকে আমি। হাসতে দাও। মানছি তুমি গরিব ঘরের মেয়ে, কিন্তু এখানে তো তুমি সবকিছু পাচ্ছ। তাহলে তুমি কেন চুরি করেছো বলো? আমার গয়না কোথায় বলে দাও বলছি, না হলে এখানে থাকতে দেবো না, বাড়ি থেকে বের করে দেবো। তোমার এটা করা একদম উচিত হয়নি আরজু। মা, আমি এরকম একটা কাজ কখনো করতে পারি না। সবকিছু রুবি দিদির পরিকল্পনা। আমি? ও কেন এরকম করবে? ওই তো তোমাকে বিয়ে দিয়ে এনেছে। হ্যাঁ, ওই নিকা করিয়েছে, কিন্তু কিন্তু এখনো চায় না যে আমি এখানে থাকি। চুপ করো, অন্যের উপর দোষ চাপানোর চেষ্টা করো না। কি হলো? কোথায় যাচ্ছ তুমি? আসলে আমি একবার আরজুকে দেখে আসি, ও এখনো খায়নি কিছু। আদিল, আমার না খুব ভয় করছে, কেমন যেন একটা লাগছে। আর
মাথাটাও খুব যন্ত্রণা করছে আমার। প্লিজ আদিল, প্লিজ আমাকে এখানে একা ছেড়ে যেও না, নাহলে একা থাকলে আমার কিছু একটা হয়ে যাবে। না না, তোমার কিচ্ছু হবে না, তুমি আরাম করো, শুয়ে পড়ো। আমি কোথাও যাব না, এখানেই আছি। শোনো, এই নাও তোমার টিফিন, তাড়াতাড়ি ফিরো। আমার গয়নাগুলো যে কোথায় গেল? আর এই আদিলটাও না, কোনো দিকে ভ্রুক্ষেপে নেই। কোথায় যে খুঁজি গয়নাগুলো? মা, আমার তো মনে হয় যে ওই আপনার গয়না সরিয়েছে, খুঁজে দেখছি। কি মহতর্মা, কেমন আছেন আপনি? এখানেই কিন্তু শেষ নয়। এবার থেকে তুমি এখানে এমনই থাকবে। কেন করছো তুমি আমার সঙ্গে এসব? এই প্রশ্নটাই বা তুমি করছো কি করে আরজু? এখানে তুমি আমার সতীন হয়ে আমার মাথার উপর নাচছো, আর আমি সবকিছু সহ্য করব। সেই জন্যই তুমি আমার নামে এরকম একটা অপবাদ দিলে যে আমি মায়ের সব গয়না নিয়েছি। হ্যাঁ, মায়ের গয়না আমার কাছেই আছে, শুধু তোকে এই বাড়ি থেকে বের করে ছাড়বো। ভালোই ভালোই এখান থেকে চলে যা, না হলে আমার কাছে অনেক উপায় আছে। আমি তো সবে সামান্য একটা চুরির অপবাদ দিয়েছি তোর নামে। যদি সোজা কথায় না মানিস না, ভেবে নে আমি কি কি করতে পারি, বুঝেছিস? চলে যাই বাড়ি থেকে। ছাড়ো, চলে যা। ছাড়ো। সতীন হয়ে এসেছিস, আমার মাথার উপর নাচছিস। আর থামো তোমরা, থামো। মা, লজ্জা করে না তোমার? এখনই আদিলকে গিয়ে সব বলছি। না মা, মা। আরজু, আমাদের ক্ষমা করে দাও। কোনো কিছু না জেনে শুনে আমরা তোমার উপর এত বড় অপবাদ দিলাম, শুধু রুবির কথায়। মা, রুবিকে আমি কখনো ক্ষমা করব না, আর এর জন্য ওকে শাস্তি পেতেই হবে। এইবার তো ও সব সহ্যের সীমা পেরিয়ে গেছে। রুবি, রুবি! আদিল, আরে কি করছো তুমি? ছাড়ো, ছাড়ো আমাকে। তোমার জন্য একটা ভালো খবর আছে। কি খুশির খবর? আমি মা আর তুমি বাবা হতে চলেছো। কি? তুমি সত্যি কথা বলছো? রুবি, এটা তো খুব আনন্দের খবর। এসো, মাকে গিয়ে বলি। চলো। মা, 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 তুমি ঠাকুমা হতে চলেছ। রুবি মা হতে চলেছে। কি যে ভালো খবর শোনালি তুই আমায়, বোমা। কি যে ভালো খবর তুমি শোনালে মা। এই নাও, এগুলো কাউকে দান করে দিও। তুমি গয়নার ব্যাপারটা ভুলে যাও, তোমাকে কেউ কিচ্ছু বলবে না। আমার পর তো ওগুলো তোমারই হতো, তাই না? শুধু তুমি তোমার ভাবি সন্তানের আর নিজের খেয়াল রেখো। এই নাও,
জুসটা খেয়ে নাও। ধন্যবাদ। তুমি খুশি তো? আমি খুব খুশি। আদিল দেখো, আমি তো তোমাকে সব খুশিই দিয়েছি। তাহলে তুমি এখন আরজুকে তালাক দিয়ে দাও, মানে ওকে এই বাড়ি থেকে তাড়িয়ে দাও। মনুষ্যত্বের খাতিরে আমাকে এটা করতে বলো না, আমি পারবো না এটা। বাড়ির এক কোনায় পড়ে আছে, ওখানেই থাকতে দাও। আর তাছাড়াও যবে থেকে বাড়িতে এসেছে বাড়ির সব কাজ করছে, তুমি তো কোনো কাজে ওকে সাহায্য করো না। অন্তত একজন কাজের মেয়ের মতো এই বাড়িতে ওকে থাকতে দাও। গরিব ঘরের মেয়ে কোথায় যাবে? মা, আমি বাজার থেকে জিনিস কিনতে যাচ্ছি। আচ্ছা, আসার সময় বড় বৌমার জন্য ফলমূল নিয়ে এসো, আর তাড়াতাড়ি ফিরে এসো। ফিরে এসে লাড্ডু বানাতে হবে। ঠিক আছে মা। যেই তুই পাখা চালাবি তক্ষুনি মরবি। আর যদি আগে জানতাম না যে সতীন এত জ্বালান জ্বালায়, তাহলে তোকে আমি ঢুকতেই দিতাম না। ভালো করে নিজের খেয়াল রেখো। ছোট বৌমা, ফিরতে এত দেরি হলো যে? মা, বাজারে খুব ভিড় ছিল, তাই দেরি হয়ে গেছে। যাচ্ছ কোথায়? জিনিসগুলো রান্নাঘরে রাখো, আর বড় বৌমার জন্য এখন লাড্ডু বানাও। আর হ্যাঁ, আজ থেকে বড় বৌমার সমস্ত কাজ তুমি করবে। ও আমাদের বংশধর দিতে চলেছে, বুঝলে? ঠিক আছে মা। আদিল, তুই এই দুপুরবেলা চলে এলি? কতগুলো পেপারস দরকার সেগুলো নিতে এসেছি। কিসের পেপারস? তুমি বসো, আমি নিয়ে আরে আসছি। দোকানের কতগুলো পেপারস ছিল এখানেই রেখেছিলাম। আরজু, দোকানের পেপারস গুলো কোথায়? পেপারস ড্রয়ারে রয়েছে, আমি নিয়ে আসছি। না না, ঠিক আছে, আমি নিয়ে নিচ্ছি। না আদিল, তুমি বসো, আমি নিয়ে আসছি। আরে তুমি বসো, আদিল নিজে গিয়েই নিয়ে নেবে। তুমি শুধু আরাম করো, এই অবস্থায় বেশি দৌড়দৌড়ি করা ঠিক নয়। আমাদের বংশধর দিতে চলেছো তুমি। আরে এটাকে এখানে কি রাখলো?
হয়েছে? কি হয়েছে বাবা? আদিল, 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 এটা এই দেখো মা, পাখার রডটা কাটা হয়েছে, ওই মেরেছে আদিলকে। আমি তো তোকে মারতে চেয়েছিলাম, পাখার রডটা আমিই কেটেছি যাতে তুই মরে যাস আর আমার জীবনের যন্ত্রণা শেষ হয়ে যাক। কিন্তু কিন্তু এটা আমি কি করে ফেললাম? আমি আদিলকে নিজের হাতে শেষ করে দিলাম। তুমি নিজে বিয়ে দিয়ে বাড়িতে এনেছিলে না ওকে? নিজের সতীন বানিয়ে এনেছিলে ওকে এই বাড়িতে, আর ওকেই মারার চেষ্টা করছিলে তুমি। আমার ছেলেটাকে মেরে ফেললে। আমাকে ক্ষমা করে দিল মা, ক্ষমা করে দিল। মা হয়তো তোমাকে ক্ষমা করে দেবে, কিন্তু আমি তোমায় সারা জীবনেও ক্ষমা করব না। তুমি শুধু নিজের স্বামী নয়, আমার স্বামীকেও মেরে ফেলেছো। দূর হয়ে যাও, তুমি এর শাস্তি অবশ্যই পাবে। হাত দিও না ওর গায়ে। হ্যালো পুলিশ, অন্যদের জন্য গর্ত খুঁড়তে থাকা মানুষেরা এটা কিছুতেই বোঝে না যে গর্তটা ও অন্য কারুর জন্য তৈরি করছে, সেই গর্তেই ও নিজেও পড়তে পারে। আর ঠিক এটাই হয়েছিল রুবির সঙ্গেও। ও নিজের স্বামীকে অন্য কারুর সঙ্গে ভাগ করতে রাজি ছিল না, তাই শেষ পর্যন্ত ও ওর সতীনকে মেরে ফেলার প্ল্যান করলো। কিন্তু ওর এই ভয়ঙ্কর প্ল্যানের শিকার হয়ে গেল ওর স্বামী, আর ও নিজের স্বামীকে চিরকালের মতো হারালো। এরকম সম্পর্কে তিক্ততা খুবই স্বাভাবিক, কারণ কোনো মহিলাই নিজের স্বামীকে অন্য কারুর সঙ্গে ভাগ করতে চান না। রুবির প্রথম ভুল সেটাই ছিল, আর তারপরও একটার পর একটা ভুল করতেই থাকলো। আর এই ভুলগুলোর জন্যই ও একদিন জেলে যেতে বাধ্য হলো। আরজু আর তসলিমা ওকে পুলিশের হাতে তুলে দিল। তারপর ওর অপরাধের শাস্তি আইন ওকে দিল। সম্পর্ক নিয়ে ছেলে খেলা সব সময় বিপজ্জনক, এমনকি অনেক সময় এটা অপরাধের সিঁড়ি হয়ে যায়। রুবি যদি নিজের স্বামীর দ্বিতীয় বিয়ে না দিয়ে ডাক্তারের কাছে পরামর্শ নেওয়ার সিদ্ধান্ত নিত, তাহলে আজও এই অবস্থায় পৌঁছতো না। ও যদি আরজুর উপকারের প্রতিদান সঠিকভাবে দিত, তাহলে ও আজ নিজের সবকিছু হারিয়ে জেলে থাকতো না। মনে রাখবেন, নিজের চারপাশের সঙ্গেই নিজের ভেতরে তৈরি হতে থাকা অপরাধ থেকেও অ্যালার্ট থাকাটা প্রয়োজন। এর সঙ্গেই আমি গিরিশ জৈন ক্রাইম অ্যালার্টের এই এপিসোডে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে এরকমই একটা সত্যি ঘটনা নিয়ে। ততক্ষণ বি অ্যালার্ট, বি সেফ। ক্রাইম অ্যালার্ট, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার।